হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো উৎসে মূসক কর্তন নিয়ে, অর্থাৎ ব্যাট ডিডাকশন এট সোর্স নিয়ে। চলুন তাহলে শুরু করি। দেখেন, আপনি যে অর্গানাইজেশনেই কাজ করেন না কেন, সেটা হইতে পারে কোনো লিমিটেড কোম্পানি, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, বা কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, বা আপনি কোনো ধরনের ছোটোখাটো অর্গানাইজেশনে কাজ করতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি কোনো এনজিওতে চাকরি করতেছেন, বা আপনি কোনো গভর্নমেন্ট অফিসে চাকরি করেন। দেখেন, আপনার অফিসের জন্য আপনাকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পারচেজ করতে হয় বা প্রকিউরমেন্ট করতে হয়। এই প্রকিউরমেন্টগুলো মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রোডাক্ট প্রকিউরমেন্ট, আর একটা হচ্ছে সার্ভিস প্রকিউরমেন্ট। অর্থাৎ আপনি প্রোডাক্টও কিনতে পারেন এবং হচ্ছে সার্ভিসও কিনতে পারেন বা সার্ভিস গ্রহণ করতে পারেন। এখন এই প্রোডাক্ট বা সার্ভিস নেয়ার পরে আপনি কি করতেছেন? পেমেন্ট করবেন। এই পেমেন্ট করার সময় আপনি যখন ভ্যাট কেটে রাখেন, এটাকে মূলত উৎসে মূল্য সংযোজন কর বলা হয়। অর্থাৎ আপনি পণ্যের মূল্য পরিশোধ করার সময় পণ্য মূল্য থেকে যে পরিমাণ টাকাটা কেটে রাখেন ভ্যাট বাবদ, ওটাকে উৎসে মূসক কর্তন বলা হয়। উৎসে মূসক কর্তনের আসলে পরিধি অনেক ব্যাপক, কারণ আমরা যে অর্গানাইজেশনে চাকরি করি না কেন বা কাজ করে থাকি না কেন, এই উৎসে মূসক কর্তনটা আমাদের ডেইলি কমপ্লায়েন্সের একটা পার্ট। ভ্যাটের একটা ডেইলি কমপ্লায়েন্সের পার্ট থাকে। দেখেন, ভ্যাটের এমন কিছু কমপ্লায়েন্স আছে যেটা সবগুলা অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন আপনি ভ্যাটের রিবেটের কথা বলতে পারেন। যারা শুধুমাত্র রিবেট নেয় তারাই হচ্ছে রিবেট নিবে, বা রিবেট রিলেটেড জিনিসগুলো তার দৈনন্দিন কাজে দরকার হয়। এর পাশাপাশি হচ্ছে আপনার ধরেন যে যারা সেল করে, বা এমন অনেক অর্গানাইজেশন আছে যারা বিক্রি করতেছে না, যাদের সেল নেই, যেমন একটা এনজিও, তার কোনো ধরনের সেল নাই, কিন্তু তাহলে দেখেন তার সেল রিলেটেড যে ভ্যাটের কমপ্লায়েন্স, সেগুলো কিন্তু তাকে মেনে চলার কোনো অপশানস তার নাই, মানে দরকারই হচ্ছে না। কিন্তু এই ভ্যাট ডিডাকশন এট সোর্স, এটা অলমোস্ট সব অর্গানাইজেশনের ক্ষেত্রে দরকার হয়, কারণ আমরা যেটা শুরুতেই বলেছি, আমরা প্রতিটা অর্গানাইজেশনই কোনো না কোনো পারচেজের সাথে জড়িত থাকি। আর যেহেতু পারচেজের সাথে জড়িত থাকতেছে, আমাকে পেমেন্ট করা লাগতেছে, আর অ্যাট দ্য টাইম অফ মেকিং পেমেন্ট আমাদেরকে কিন্তু উৎসে মূসক কর্তন করতে হবে। তো আমরা এই উৎসে মূসক কর্তন নিয়ে কয়েকটা ভিডিওতে, মানে 5-6টা ভিডিওতে আমরা উৎসে মূসক কর্তনের পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো উৎস মূসক কর্তনটা যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, ধরেন যে আপনার অর্গানাইজেশন একটা সিকিউরিটি সার্ভিস দরকার। আপনি একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির কাছে গিয়েছেন, বললেন যে আমার সিকিউরিটি সার্ভিস দরকার। তারা সিকিউরিটি পার্সনদেরকে এমপ্লয়মেন্ট করলো, করে তারা কি করবে? বিল করবে, রাইট? তো ধরেন যে একটা মাস পরে তারা বিল করলো আপনাকে সিকিউরিটি সার্ভিস বাবদ 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার সাথে তারা আরও ভ্যাট অ্যাড করছে 15% হারে 45,000 টাকা। অ্যাড করে টোটাল 3,45,000 টাকার বিল আপনাকে রেজ করলো। তাহলে আপনি এই সিকিউরিটি সার্ভিস বাবদ টোটাল 3,45,000 টাকার বিল পেয়েছেন। এখন আপনি পেমেন্ট করবেন। তাহলে পেমেন্ট করার সময় আপনি কী করবেন? এই যে টোটাল বিল, এই টোটাল বিল থেকে আপনি কিন্তু পুরো টাকাটা দিবেন না। আপনি কি করবেন? ভ্যাটটা ডিডাকশন করবেন। অর্থাৎ ভ্যাট যে 45,000 টাকা ছিল, এই 45,000 টাকা আপনি মাইনাস করবেন। মাইনাস করে বাকি 3 লাখ টাকা আপনি পেমেন্ট করবেন। তাহলে দেখেন, এই যে আপনি মাইনাস করতেছেন 45,000 টাকা, এটাই মূলত ভ্যাট ডিডাকশন, বা আপনি যে কেটে রাখতেছেন তাকে কিন্তু আপনি 3,45,000 টাকা দিচ্ছেন না, আপনি 3 লাখ টাকা দিচ্ছেন। তাহলে এই 45,000 টাকা যে কেটে রেখেছেন, এটা কি মূলত উৎসে মূসক কর্তন বা উৎসে ভ্যাট কর্তন বলা হয়। আর ইংরেজিতে আমরা এটাকে ভ্যাট ডিডাকশন এট সোর্স বা বিডিএস বলে থাকি। এটাকে উৎসে কর্তন বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে উৎসটা হচ্ছে ভোক্তার নিজে, অর্থাৎ ভোক্তাটা হচ্ছে আপনার কোম্পানি। আপনার কোম্পানি সিকিউরিটি পার্সোনেল এমপ্লয় করেছে, অর্থাৎ সিকিউরিটি বিল দিচ্ছে। আপনার কোম্পানি হচ্ছে ভোক্তা, এবং আপনি যখন পেমেন্ট করতেছেন তখনই কেটে রাখতেছেন। এই জন্য এটাকে উৎসে কর্তন বলা হয়। অনেকে কোশ্চেন করে যে আমি যদি বিডিএ সম্পর্কে জানতে চাই, তাহলে আমাকে কি পড়তে হবে, কি জানতে হবে, কোন কোন জায়গায় আসলে আমাকে পড়া দরকার। দেখেন, বিডিএস সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে মূলত আপনাকে একটা এসআরও খুব ভালোভাবে জানতে হবে। যে এসআরওটা হচ্ছে আসলে উৎসে মূল্য সংযোজন কর কর্তন নিয়ে। এই এসআরওটা দিয়ে আসলে এনবিআর কী করেছে? একটা বিধিমালা ইস্যু করেছে, যে বিধিমালার নাম হচ্ছে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। অর্থাৎ এই সোজা কথা, এই এসআরওটাই হচ্ছে বিডিএস রুলস। তো আপনি যদি বিডিএস সম্পর্কে জানতে চান, আপনাকে এই রুলসটা খুব ভালোভাবে পড়তে হবে। দেখেন, এই এসআরওটা খুব একটা বড় না, হার্ডলি এখানে 10টার মতো বিধি আছে। আর আপনি যদি পেজে বলেন, হয়তো বা 6-7 পেজ হবে। তাহলে দেখেন, এই বিধিমালাটা যদি আপনি খুব ভালোভাবে পড়তে পারেন, তাহলে বিডিএস সম্পর্কে আপনার অধিকাংশ জিনিসই কিন্তু জানা হয়ে যাবে। এই এসআরওটা হচ্ছে 240 নাম্বার এসআরও, যেটা 2021 সালে আসছে, এবং তারিখ হচ্ছে 29শে জুন 2021। আর এসআরও যে ওয়ার্ডটা আমি বারবার বলতেছি, এসআরও মানে হচ্ছে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার। সো আপনাকে অবশ্যই এসআরওটা পড়তে হবে। তবে এখানে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে এই এসআরওটা কিন্তু এনবিআর টাইম টু টাইম অ্যামেন্ড করে, পরিবর্তন করে। হ্যাঁ, তো আপনাকে আসলে
সর্বশেষ পরিবর্তন সহ অর্থাৎ সর্বশেষ আপডেট সহই কিন্তু এই এসআরওটা পড়তে হবে। যেমন আমি যদি বলি মোস্ট রিসেন্ট যে এসআরওটা আসছে, আজকে আমরা ভিডিওটা করতেছি হচ্ছে জুলাইয়ের 5 তারিখে। তো মোস্ট রিসেন্ট যে এসআরওটা আমরা দেখেছি অর্থাৎ এই বিধিমালার অ্যামেন্ডমেন্ট নিয়ে, সেটা হচ্ছে আপনার 224 নাম্বার এসআরও। এটা আসছে 26শে জুন 2024 সালে। তার মানে এই এসআরওটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি এই এসআরওটা যখন পড়বেন আপনাকে কিন্তু মোস্ট রিসেন্ট অ্যামেন্ডমেন্ট সহ অর্থাৎ আপডেট সহই পড়তে হবে। তো এই এসআরওটার আপডেটটা আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আমি যদি আমাদের ওয়েবসাইট থেকে দেখানোর চেষ্টা করি, ওয়েবসাইটে ভ্যাট সেকশানে যাবেন। ভ্যাট সেকশনটা ওপেন হওয়ার পরে আপনি এই জায়গায় চলে আসবেন, উচ্চ মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। এখানে লার্ন মোরে ক্লিক করবেন। তারপর এই পেজটা আপনার সামনে ওপেন হবে। এটা মূলত উচ্চ মূল্য সংযোজন কর কর্তন এবং আদায় বিধিমালা নিয়ে। এখানে আয় বর্ষ অনুসারে অর্থাৎ আয় বর্ষ অনুযায়ী এখানে কিন্তু রেটগুলো দেওয়া আছে। আপনার যে আয় বর্ষটা দরকার সেখানে ক্লিক করবেন, সেই আয় বর্ষের রেটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে 2024-25 আয় বর্ষের জন্য। এখানে বিভিন্ন বিধি দেওয়া আছে। আপনার যে বিধিটা পড়া দরকার ওই বিধিতে ক্লিক করলে ওই বিধিটার জন্য নতুন একটা ট্যাব আপনার সামনে ওপেন হবে এবং আপনি পড়ে নিতে পারবেন। সো এই এসআরওটা জানলে আপনার বিডিএস নিয়ে অধিকাংশ জিনিসই কিন্তু জানা হয়ে যাবে। এর বাইরেও আপনাকে আরও কিছু ধারা পড়তে হবে আইনের, বা বিধিমালার কিছু বিধি পড়তে হবে অর্থাৎ রুলস পড়তে হবে। সো এটা হচ্ছে আপনার আসলে আপনাকে আরও বেশি জানার জন্য। সো আমি যদি বলি আসলে ভ্যাট আইন 2012 যে বিধিগুলো আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আপনার ধারা 49 আপনি পড়তে পারেন, যেখানে উৎসে কর কর্তনকারী সত্তা কর্তৃক উৎসে কর কর্তন ও বৃদ্ধিকারী সমন্বয় নিয়ে বলা আছে। আপনি ধারা 50 পড়তে পারেন, যেখানে উৎসে কর কর্তনের পর সরবরাহ কর্তৃক হ্রাসকারী সমন্বয় নিয়ে কথা বলা আছে। আপনি ধারা 53 পড়তে পারেন, যেখানে উৎসে কর কর্তনের সনদপত্র অর্থাৎ ভ্যাট 6.6 ইস্যু করা নিয়ে বলা আছে। আপনি ধারা 85-এর 1-এর ক পড়তে পারেন, যেখানে মূলত বিডিএস রিলেটেড নন কমপ্লায়েন্সের ক্ষেত্রে কী কী পেনাল্টি ইম্পোজ করা হবে সেটা নিয়ে বলা আছে। এর পাশাপাশি ভ্যাট বিধিমালা 2016 আপনি বিধি 37 পড়তে পারেন, বিধি 38 পড়তে পারেন এবং বিধি 39 পড়তে পারেন। সো আমি যে বিধি এবং ধারাগুলোর কথা বললাম, এই বিধি এবং ধারাগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে মোটামুটি আপনার বিডিএস সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া হয়ে যাবে। সো আপনার কোশ্চেন থাকতে পারে এই ধারা এবং বিধিগুলো আসলে আমি কোথায় পাবো? সো আপনি আমাদের ওয়েবসাইটে গেলেই পাবেন। আপনি ভ্যাট সেকশনে যে জায়গাটাতে আমি এর আগে দেখাইছি সেখানে আপনি যদি এই যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে ক্লিক করেন, সেক্ষেত্রে নতুন একটা পেজ আপনার সামনে ওপেন হবে। ওই পেজের মধ্যেই আপনি মূলত পেয়ে যাবেন। এখানে মূলত আমাদের আইনটা দেয়া আছে, ভ্যাট আইন 2012টা দেয়া আছে। আপনার যে সেকশনটা দরকার আপনি এখান থেকে ওই সেকশনটা ওপেন করতে পারবেন। আপনার এখানে চাইলে আপনি 10টা সেকশন শো করতে পারেন, চাইলে আপনি 50টা সেকশন শো করতে পারেন, চাইলে 100টা শো করতে পারেন। আপনি চাইলে এখান থেকেও সার্চ করে ওই সেকশনটা বের করতে পারেন। 49 লিখে সার্চ দিলাম, যেটা আমাদের দরকার। দেখেন 49 সেকশনটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলেই নতুন পেজে 49 সেকশনটা মূলত ওপেন হবে। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখেন আমরা যে বিডিএসটা শিখতে চাচ্ছি, এই বিডিএসটা কি আসলে সব অর্গানাইজেশনের জন্য প্রযোজ্য, বা সবাইকে কি আসলে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে? আনসার হচ্ছে না, আসলে সবাইকে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করার প্রয়োজন নাই। প্রতিটা অর্গানাইজেশনকে আসলে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার হয় না। তাহলে কাদেরকে করতে হবে? নিচের এখন যে আমি যে অর্গানাইজেশনগুলোর কথা বলবো এদেরকে হচ্ছে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। যেমন কোনো সরকার বা সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরকে যখনই তারা পেমেন্ট করবে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এরপর হচ্ছে ধরুন যে আধা সরকারি এবং বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থাকেও অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সব প্রতিষ্ঠান যখন পেমেন্ট করবে তখন অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, মানে হচ্ছে আপনার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যখন কোনো পেমেন্ট করবে তাদেরকে কিন্তু অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এরপর এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকেও অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। যে কোনো ব্যাংক, বিমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠানকেও অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। আর মাধ্যমিক এবং চতুর্থ পর্যায়ে, মানে তার উপরের পর্যায়ে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকেও কিন্তু অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এরপর প্রতিটা লিমিটেড কোম্পানি অর্থাৎ সব ধরনের কোম্পানি, প্রাইভেট হোক বা পাবলিক হোক বা ওপিসি হোক অর্থাৎ ওয়ান পার্সন কোম্পানি হোক, তাদেরকে কিন্তু অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। এখানে যে 10 কোটি টাকার অধিক যে লাস্ট লাইনটা আপনি দেখতেছেন, এটা জাস্ট কিছুদিন আগে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এটা এসআরও নাম্বার হচ্ছে 149 এবং ডেট হচ্ছে 27 জুন 2024 সালে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা ইন ইফেক্ট ছিল অর্থাৎ ইফেক্টিভ হয়েছে 6 জুন 2024 থেকে।
এখানে যে এনটিটিগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে বা যে কর্পোরেশনগুলো বলা আছে এদেরকে মূলত উৎসে ভ্যাট কর্তন করতে হবে, অর্থাৎ এই অর্গানাইজেশনগুলো যখন কোনো পেমেন্ট করবে ওই পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাটটা তাদেরকে কর্তন করতে হবে। এই সবাইকে একসাথে মূলত যে বলা হয় উৎসে কর্তনকারী সত্তা, এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড ভ্যাটের ভাষায়। এদের সবাইকে উৎসে কর্তনকারী সত্তা বলা হয়, ইংরেজিতে উইথ হোল্ডিং এনটিটি। তো এই জন্য আমরা বলি যে আসলে প্রতিটা উৎসে কর্তনকারী সত্তাকেই অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে, বা প্রতিটা উইথহোল্ডিং এনটিটিকেই অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে।